দেখো, আজকে যে টপিকটা আমরা পড়বো সেটা হচ্ছে সাইকোলজির খুবই গুরুত্বপূর্ণ টপিক। এই টপিক থেকে কিন্তু সিটের তোমরা যদি প্রশ্নপত্র দেখো, এই টপিক থেকে কিন্তু প্রশ্ন আসে, ঠিক আছে। আজকে যে টপিকটা হচ্ছে আমাদের ব্যক্তিগত পার্থক্য, বা যেটাকে বলছি আমরা ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। এটা কিন্তু মনে রেখো, ইন্ডিভিজুয়াল ডিফারেন্স কি বা ব্যক্তিগত পার্থক্য কি, এটা কিন্তু আমরা ডিটেলসে পড়বো। দেখে নাও, বলছে দেখো, ব্যক্তিগত পার্থক্য কোন একটি বা একাধিক বৈশিষ্ট্যের প্রেক্ষিতে ব্যক্তি সকলের মধ্যে যে পার্থক্য বা বৈষম্য দেখা যায় তাকে বলছে কি ব্যক্তিগত পার্থক্য। তাহলে ব্যক্তিগত পার্থক্য বলতে কি বোঝায়? ধরো এখানে আমাদের ক্লাসে জয়েন আছে কে কে? আমাদের ক্লাসে জয়েন আছে রনি আছে, ঠিক আছে, আর তার সঙ্গে জয়েন আছে আমাদের আশরাফুল, দুজন জয়েন আছে। এবার দেখো, রনি এবং আশরাফুলের বয়স দুজনের কিন্তু 25 বছর করে। প্রত্যেকে কিন্তু টেটের ক্যান্ডিডেট, মানে প্রত্যেকে তোমরা কিন্তু টেট পরীক্ষা দেবে। তাহলে কি তোমাদের দুজনের আইকিউ, দুজনের কালচার, দুজনের কথা বলার ধরন, দুজনের বুদ্ধি সবার কি এক? একদমই নয়। কারণ তোমাদের দুজনের কিন্তু পার্থক্য রয়েছে। তোমার বৈশিষ্ট্য এক, আশরাফুলের বৈশিষ্ট্য একরকম, রনির বৈশিষ্ট্য অন্যরকম। অর্থাৎ একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির থেকে যে বৈশিষ্ট্যর ভিত্তিতে বা যে ক্যারেক্টারের ভিত্তিতে তারা আলাদা, তার পার্থক্য, তাকে আমরা কি বলবো? ব্যক্তিগত বৈশিষ্ট্য। অর্থাৎ ব্যক্তিগত বৈশিষ্ট্য বলতে বোঝাচ্ছে যে সমস্ত বৈশিষ্ট্যগুলোকে বা যে সমস্ত বৈশিষ্ট্যগুলি একজন ব্যক্তিকে অন্য একজন ব্যক্তির থেকে আলাদা করে তোলে, তাকে আমরা বলবো ব্যক্তিগত বৈশিষ্ট্য। দেখো দ্বিতীয় সংজ্ঞা, দেখো কি বলছে। বলছে ব্যক্তিগত পার্থক্য বলতে বোঝায় সেই সব পার্থক্য, তাহলে ব্যক্তিগত পার্থক্য বলতে বোঝাচ্ছে সেই সব পার্থক্য সমষ্টি যা একজন ব্যক্তির সঙ্গে অন্য একজন ব্যক্তিকে কি করে? পার্থক্য করে। জিনিসটা বুঝতে পেরেছো যেটা আমি বললাম? তাহলে ব্যক্তিগত পার্থক্য বলতে বোঝাচ্ছে এমন কিছু বৈশিষ্ট্য যেগুলি একজন ব্যক্তিকে অন্য একজন ব্যক্তির থেকে আলাদা করে তোলে, তাকে আমরা বলবো ব্যক্তিগত পার্থক্য। 3 নাম্বার দেখো, 3 নাম্বার সংজ্ঞাতে বলা হয়েছে ব্যক্তি সকলের মধ্যে যে পার্থক্য বা পার্থক্যগুলি একজন ব্যক্তির সঙ্গে অপর এক ব্যক্তির পার্থক্য বা বৈষম্য ঘটায় তাকে বলছে ব্যক্তিগত পার্থক্য। অর্থাৎ প্রত্যেকটা জিনিস এক, জিনিসটা একই, সংজ্ঞাটা আলাদা আলাদা, কারণ বিভিন্ন মনোবিদ বিভিন্ন ভাবে সংজ্ঞা দিয়েছেন। তারা একটা কথাই বলতে চাইছেন, ব্যক্তিগত পার্থক্য বলতে বোঝাচ্ছে যে সমস্ত বৈশিষ্ট্যগুলি একজন ব্যক্তিকে অন্য একজন ব্যক্তির থেকে আলাদা করে তোলে তাকে বলছে ব্যক্তিগত পার্থক্য। জিনিসটা ক্লিয়ার? বলো, কারো ডাউট আছে? সংজ্ঞা 3টে বুঝতে কারো ডাউট আছে কোনো জায়গায়? ব্যক্তিগত পার্থক্যটা কি বুঝতে প্রবলেম হয়েছে কারোর? ওকে স্যার, স্ক্রিনে লাইভ দেখাচ্ছে না, সাউন্ড ক্লিয়ার হচ্ছে না। তোমার তাহলে নেটওয়ার্কের প্রবলেম আছে, ঠিক আছে। আদরের নেটওয়ার্কের প্রবলেম আছে, আমার কোনো প্রবলেম নেই, তোমার নেটওয়ার্ক প্রবলেম। তোমাকে রেকর্ডিং ক্লাস দেখতে হবে। আচ্ছা, বিক্রম বলছে আরেকবার বলুন। ব্যক্তিগত পার্থক্য বলতে বোঝাচ্ছে, ধরো বিক্রম, ভালো করে বোঝো, বিক্রম তোমার একটা ভাই আছে, ধরে নাও বিক্রম তোমার বয়স হচ্ছে 30 বছর, ধরে নাও তোমার একটা ভাই আছে তারও বয়সও 30 বছর, অর্থাৎ তোমরা দুজন যমজ ভাই, একই সঙ্গে জন্মগ্রহণ করেছো। তুমি বলো তো, তোমার যদি একটা বাড়িতে যমজ ভাই থাকে, তোমার ব্যবহার আর তোমার ভাইয়ের ব্যবহার কি সেম টু সেম হবে? একদম না। তোমার একরকম, তার আর এক রকম। অর্থাৎ তোমরা দুজন একই মায়ের সন্তান, একই দিনে জন্মগ্রহণ করেছো, একই মানে ডেট অফ বার্থ সবকিছু এক, তবুও দেখবে তোমার সঙ্গে তোমার ভাইয়ের কিছু না কিছু পার্থক্য রয়েছে। এই যে কিছু না কিছু পার্থক্য রয়েছে, এটা কি বলছে? ব্যক্তিগত পার্থক্য। জিনিসটা ক্লিয়ার বিক্রম? ওকে, চলো নেক্সট দেখো। এবার কি বলছে দেখো, ব্যক্তিগত পার্থক্যের প্রকৃতি বা নেচার। তাহলে এই ব্যক্তিগত পার্থক্যের কি কি নেচার রয়েছে বা কি কি প্রকৃতি রয়েছে সেই সম্পর্কে আমরা জানবো। দেখো বলছে, ব্যক্তিগত পার্থক্যের প্রধান কারণ হলো বংশধারা ও পরিবেশের মিথস্ক্রিয়া। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসে, ঠিক আছে। তাহলে ব্যক্তিগত পার্থক্য হয় কিসের মাধ্যমে? নাম্বার 1, বংশধারা ও পরিবেশ। তাহলে বংশধারা এবং পরিবেশের মিথস্ক্রিয়ার মাধ্যমেই কিন্তু কি তৈরি হচ্ছে? আমাদের ব্যক্তিগত পার্থক্য। এটা কিন্তু প্রথম পয়েন্ট। যেমন আমাদের বিকাশ,
বিকাশ হয় কিসের মাধ্যমে? বংশগতি এবং পরিবেশের গুণফল কি তোমরা বিকাশ বলি। ঠিক তেমনি এখানেও তাই আমাদের ব্যক্তিত্ব বা ব্যক্তি গঠনের যে পার্থক্য রয়েছে সেটা কিন্তু বংশগতি এবং পরিবেশ দুটোর ফলে কিন্তু হয়ে থাকে। লিঙ্গ ভেদে কোনো পার্থক্য নেই, অর্থাৎ স্ত্রী পুরুষ উভয়ের মধ্যে ব্যক্তিগত পার্থক্য দেখা যায়। যে ছেলেদের মধ্যে ব্যক্তিগত পার্থক্য থাকবে, মেয়েদের মধ্যে থাকবে না, এমনটা কিন্তু নয়। মেয়েদের ক্ষেত্রেও ব্যক্তিগত পার্থক্য রয়েছে, ছেলেদের ক্ষেত্রেও ব্যক্তিগত পার্থক্য রয়েছে। তাই লিঙ্গ ভেদে কিন্তু কোন রকম পার্থক্য লক্ষ্য করা যায় না। নেক্সট পয়েন্ট, নেক্সট বলছে জাতিগত কোনো পার্থক্য নেই, অর্থাৎ বিশ্বের সব দেশের জনগণের মধ্যে ব্যক্তিগত পার্থক্য লক্ষ্য করা যায়। অর্থাৎ যে আমেরিকার যারা মানুষ রয়েছে তারা উন্নত দেশে বাস করে, সেই কারণে তাদের মধ্যে ব্যক্তিগত পার্থক্য দেখা যাবে না এমনটা নয়। যারা ইংরেজিতে কথা বলে ইংল্যান্ডে বসবাস করে তাদের মধ্যে যে ব্যক্তিগত পার্থক্য দেখা যাবে না এমনটা নয়। তাহলে প্রত্যেকটা দেশের, আমাদের পৃথিবীর প্রত্যেকটা দেশের যে কোনো প্রান্তে মানুষ বসবাস করে, প্রত্যেকের মধ্যেই কিন্তু ব্যক্তিগত পার্থক্য লক্ষ্য করা যায়, অর্থাৎ জাতিগত কিন্তু কোন রকম পার্থক্য দেখা যায় না। নেক্সট বলছে, দেখো নেক্সট বলছে জীবন বিকাশে প্রত্যেকটি স্তরে ব্যক্তিগত পার্থক্য লক্ষ্য করা যায়। শৈশবকাল, বাল্যকাল, যৌবনকাল, জীবন বিকাশের প্রত্যেকটি স্তরে কিন্তু ব্যক্তিগত পার্থক্য লক্ষ্য করা যায়। যে ব্যক্তিগত পার্থক্য, তুমি ছোট্ট বাচ্চা, ঠিক আছে, তুমি শৈশবকাল, একটা ছোট্ট বাচ্চা শৈশবকাল, শৈশবকালে আছো বলি যে তোমাদের মধ্যে পার্থক্য দেখা যাচ্ছে, বড় হয়ে গেলে যে পার্থক্য দেখা যাবে না এমনটা কিন্তু নয়। অর্থাৎ একটা মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা স্তরে বা প্রত্যেকটা মুহূর্তে কিন্তু তার ব্যক্তিগত পার্থক্য লক্ষ্য করা যায়। বলো, কারো কোনো প্রবলেম বুঝতে? ক্লিয়ার হয়েছে যে পর্যন্ত পড়ালাম? প্রাইমারি টেট 2024-কে উপলক্ষ করে বা প্রাইমারি টেট 2024-কে লক্ষ্য করে আমাদের কিন্তু প্রাইমারি বা এবং আপার প্রাইমারি ব্যাচ কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো তোমরা যারাই কিন্তু আমাদের ব্যাচে ক্লাস করতে চাইছো, এখানে যে কন্ট্যাক্ট নাম্বারটি দেখতে পাচ্ছ 96473000, নাম্বারটি নোট করে রাখো, 9647300217। এই নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু আমাদের সমস্ত ক্লাসগুলো তোমরা করতে পারবে। এখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, প্রত্যেকটা রাজ্যের প্রশ্ন প্র্যাকটিস করানো হচ্ছে, অল সাবজেক্টের অ্যানালাইসিস, টপিক ওয়াইজ ক্লাস তোমরা পেয়ে যাবে, রেগুলার লাইভ ক্লাস এবং রেকর্ড ক্লাস। রেগুলার লাইভ ক্লাস, রেকর্ড ক্লাস দুটোই পেয়ে যাবে। ক্লাসের পরেই থাকছে তোমাদের জন্য পিডিএফ, মক টেস্ট। এখানে কিন্তু তোমরা একবার অ্যাডমিশন নিলেই তোমরা কিন্তু প্রাইমারি এবং আপার প্রাইমারির জন্য সমস্ত ক্লাসগুলো করতে পারবে। ওকে, চলো এবার আমরা জানবো কি, দেখো এবার বলছে কি ব্যক্তিগত পার্থক্যের শ্রেণী বিভাগ। ঠিক আছে, তাহলে ব্যক্তিগত পার্থক্যের শ্রেণী বিভাগ কি কি রয়েছে এগুলো আমাদেরকে জানতে হবে। প্রথম দেখো, প্রথম বলছে কি অর্জিত পার্থক্য। প্রথমটা কি? প্রথমটা হচ্ছে আমাদের অর্জিত পার্থক্য। কি বলছে দেখো, যে পার্থক্য সহজাত নয়, অর্থাৎ যেগুলো আমরা জন্মসূত্রে পাই না। অর্থাৎ একটা শিশু যখন জন্মগ্রহণ করে কিছু বৈশিষ্ট্য তার বাবা মায়ের কাছ থেকে নিয়ে জন্মায়, অর্থাৎ বংশগতি থেকে পেয়ে থাকে। তাহলে কি বলছে অর্জিত মানে কি? যেগুলো কোন একটা শিশুর জন্মসূত্রে পেয়ে থাকে না, অর্থাৎ তারা মানে কি বলছে, মানে সহজাত নয়, অর্থাৎ পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়ার ফলে ঘটে, তাকে বলছে অর্জিত। তাহলে অর্জিত পার্থক্য বলতে কি বোঝাচ্ছে? যে সমস্ত পার্থক্যের বৈশিষ্ট্যগুলি একটা শিশু জন্মসূত্রে পেয়ে থাকে না, পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়ার ফলে পেয়ে থাকে, তাকে বলছে কি অর্জিত পার্থক্য। যেমন দেখো, একটা শিশু যখন জন্মগ্রহণ করে সেই শিশুটা কিন্তু ভালো না মন্দ না খারাপ না মানে চোর না ডাকাত কিছু না, কিছু না। যদি তার ওই শিশুটার বাবা মা তার আত্মীয় স্বজন চোর হয় তাহলে শিশুটা চোর হবে। যদি তার বাবা মা আত্মীয় স্বজন মানে ভদ্র ফ্যামিলির হয় তাহলে ছেলেটা কিন্তু ভদ্র ফ্যামিলি হবে। কেন? কারণ এটা পরিবেশ, এই যে তার পরিবেশ, এই পরিবেশ থেকে সে কিন্তু বৈশিষ্ট্যটাকে অর্জন করছে। তাই এটাকে কি বলছে? অর্জিত বৈশিষ্ট্য। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট বলছে অর্জিত পার্থক্যকে আবার চার ভাগে ভাগ করা যায়। অর্জিত পার্থক্যকে কয় ভাগে ভাগ করা যায়? চার ভাগে। একটা থেকে সামাজিক, সাংস্কৃতিক, প্রক্ষোভিক আর শিক্ষাগত। কয়টি বললাম? যে অর্জিত পার্থক্যকে চারটি ভাগে ভাগ করা যায়। একটা থেকে সামাজিক, সাংস্কৃতিক, প্রক্ষোভিক আর শিক্ষাগত, এই চারটি ভাগ। এই চারটি ভাগকে এবার আমরা ডিটেলসে পড়বো। দেখো, এবার
চলে আসি সামাজিক পার্থক্য। সামাজিক পার্থক্য বলতে কি বোঝায়? বলতে শিক্ষার্থীর আচার আচরণ, স্বভাব, চরিত্র, মেলামেশার ক্ষমতা, এগুলো কিন্তু সামাজিকের মধ্যে পড়ছে। আমরা বলি না মানে সঙ্গ দোষে মানে স্বভাব খারাপ হয়। মানে যে ছেলের বন্ধু বিড়ি সিগারেট খায়, দেখবে সেই ছেলে একদিন না একদিন বিড়ি সিগারেট খাবেই। কারণটা কি? কারণ তার ওই যে স্বভাব, তার আচার আচরণ কার কাছ থেকে পাচ্ছে? তার বন্ধু, তার সমাজের কাছ থেকে পাচ্ছে। তার সমাজে কারা রয়েছে? তার বন্ধুরা। তার বন্ধুরা খারাপ, নেশা করে, তাই সে একদিন না একদিন সে নেশা করবে। এটা কোথা থেকে পাচ্ছে? এটা পাচ্ছে সমাজ থেকে। তাই বলা হয়েছে শিক্ষার্থীর আচার আচরণ, স্বভাব, চরিত্র, মেলামেশার ক্ষমতা, এগুলো সবই কিন্তু নির্ধারণ করে কে? সমাজ। তারপর হচ্ছে সংস্কৃতি, কালচার, রীতিনীতি, প্রথা, ভাষা, খাদ্য অভ্যাস, পোশাক পরিচ্ছদ, এগুলো কার? এগুলো হচ্ছে সংস্কৃতি অর্থাৎ কালচার। তুমি যে কালচার ফ্যামিলি থেকে বিলং করো, দেখো অনেক মুসলিম মেয়ে রয়েছে যারা কিন্তু দেখবে বয়স কম, হয়তো 12 বছর 13 বছর বয়স, কিন্তু তারা ছোট থেকেই দেখবে হিজাব পরে। হিজাব মানে বোরখা পরে। কারণটা কি? কারণ সে তার কালচার রয়েছে, তার মাকে নিশ্চয়ই দেখেছে বোরখা পরতে, বা তার যে ঠাকুরমা রয়েছে তার ঠাকুমাকে দেখেছে, সে দেখে দেখে শিখছে, বা তার দিদিকে দেখে শিখছে। তার কালচার এটা। একজনকে দেখে ধীরে ধীরে সে শিখছে। এটা হচ্ছে রীতিনীতি, কালচার বা প্রথা, বা তার পোশাকের যে মানে কোয়ালিটি, সবই কিন্তু এটা নির্ধারণ করে কে? সংস্কৃতি অর্থাৎ তোমার কালচার। তুমি কোন কালচার থেকে বিলং করছো, সেই কালচার অনুযায়ী তোমার বৈশিষ্ট্য নির্ধারণ হবে। তারপর দেখো বলছে প্রক্ষোভিক। প্রক্ষোভিক পার্থক্য মানে কি? ওই প্রক্ষোভ মানে কি? প্রক্ষোভের কথা মানে হচ্ছে, আমরা জানি যে প্রক্ষোভ, 1 মিনিট দাঁড়াও তো, অরুণ কুমার বলছে জয়েন হচ্ছে না, কি প্রবলেম অরুণ কুমারের? 1 মিনিট ওয়েট করো। জাস্ট একটু ওয়েট করো, আমি দেখি ও কি প্রবলেম। ওকে দেখো, তাহলে প্রক্ষোভ বলতে কি বোঝায়? প্রক্ষোভ বলতে বোঝাচ্ছে মানুষের রাগ, ভয়, দুঃখ, কান্না, এই যে ইমোশন, এই ইমোশন গুলোকে আমরা বলবো প্রক্ষোভ। বোঝা গেল? তাহলে এগুলো কিন্তু অর্জিত। একটা শিশু যখন জন্মগ্রহণ করে, তা সে কিন্তু রাগ নিয়ে জন্মগ্রহণ করে না, বা একটা শিশু যখন জন্মগ্রহণ করে সে দুঃখ নিয়ে জন্মগ্রহণ করে না, তার মনের মধ্যে কোনো কষ্ট নিয়ে জন্মগ্রহণ করে না, সে নিষ্পাপ থাকে। তো যখন সে যে পরিবেশে বসবাস করে, তখন কিন্তু সেই পরিবেশ থেকে কিন্তু সে রাগ বা ভয়, দুঃখ, কষ্ট দিয়ে কিন্তু বড় হয়। তো এগুলো সবই কিন্তু অর্জিত বৈশিষ্ট্য। তারপর দেখো শিক্ষাগত পার্থক্য। একই জিনিস বলছে উচ্চ পারদর্শিতা সম্পন্ন, গড় পারদর্শিতা সম্পন্ন, নিম্ন পারদর্শিতা সম্পন্ন প্রভৃতি, এগুলো সবই কিন্তু হচ্ছে আমাদের অর্জিত পার্থক্যের মধ্যে পড়ছে। বলো, কারো কোনো পয়েন্টে বুঝতে প্রবলেম হলে জানাও। ভালো করে দেখো, কোথাও বুঝতে প্রবলেম হলে বলো। ক্লিয়ার হচ্ছে সবার? ওকে চলো, এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি, স্যার লাস্ট পয়েন্টটা একবার বলুন। লাস্ট পয়েন্টে কিছু নেই গো, শিক্ষাগত পার্থক্য। শিক্ষাগত পার্থক্য দেখো, একটা শিশু যখন জন্মগ্রহণ করে, তখন কিন্তু সেই শিক্ষাকে নিয়ে কি জন্মগ্রহণ করে, যে আমি এইচএস পাস করব, কেউ আমি গ্রাজুয়েশন পাস করব, বা আমি বড় হয়ে ডাক্তার হব, কেউ ইঞ্জিনিয়ার হব, এরকম নিয়ে কি কেউ জন্মগ্রহণ করে? নিশ্চয়ই করে না। এটা থেকে পরিবেশের সঙ্গে অর্জন করতে হয়, তাকে ভালো করে পড়াশোনা করে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হয়, তাই না? কোনো শিশু জন্মগ্রহণ করার সময় সে চোর বা পুলিশ বা ডাক্তার হয়ে জন্মগ্রহণ করে না। অর্থাৎ পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়ার ফলে তাকে শিক্ষা অর্জন করতে হয়, উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে হয়। বোঝা গেল? তিনেরটা একবার বলুন, তিনেরটা। তিনেরটা প্রক্ষোভিক পার্থক্য। প্রক্ষোভ মানে কি? প্রক্ষোভ মানে হচ্ছে রাগ, ভয়, দুঃখ, কান্না, হাসি, এইগুলো। একটা শিশু যখন জন্মগ্রহণ করে, সে কিন্তু রাগ, ভয়, দুঃখ, কান্না কিছুই সে নিয়ে জন্মায় না।
সে যেমন পরিবেশে জন্মগ্রহণ করে ঠিক সেখান থেকে সে কিন্তু রাগ, ভয়, দুঃখ, কান্নাগুলো অর্জন করে। এটাকেই বলছে প্রক্ষোভিক পার্থক্য। বোঝা গেল? ওকে, এবার আমরা অর্জিত পড়লাম। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি সহজাত পার্থক্য। সহজাত পার্থক্য বলতে কি বোঝে দেখো। বলছে সহজাত মানে কি? সহজাত কথার অর্থ হচ্ছে একটা শিশু যখন জন্মগ্রহণ করে, যখন সে তার বাবা মায়ের কাছ থেকে জিনগত মাধ্যমে কিছু ক্যারেক্টার বা বৈশিষ্ট্য নিয়ে জন্মায়, সেগুলোকে আমরা বলবো সহজাত পার্থক্য। কি বলছে দেখো, জিনগত সূত্রে যে পার্থক্য, কি বলছে, জিনগত সূত্রে যে পার্থক্য তাকে সহজাত পার্থক্য বলে। যেটা আমি বললাম, জিনগত ভাবে যেগুলো আমরা পেয়ে থাকি অর্থাৎ জন্মসূত্রে। যেমন দেখো, বাবা মা যদি ফর্সা হয় দেখবে ছেলে মেয়ে ফর্সা হয়, বাবা মা দুজন যদি কালো হয় ছেলে মেয়ে কালো হয়, স্বাভাবিক। বাবা মার হাইট যদি ভালো থাকে ছেলে মেয়ের হাইট ভালো হয়। এগুলো কি, এগুলো হচ্ছে কি, এগুলো আমরা দেখতে পাচ্ছি সহজাত অর্থাৎ জিনগত বৈশিষ্ট্য। যেমন দেখো, জিনগত বা সহজাত বৈশিষ্ট্যকে তিন ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কি দৈহিক, মানসিক আর মেজাজগত বা মেন্টাল। তাহলে দৈহিক, মানসিক আর মেজাজ, এই তিনটে কি, এই তিনটে হচ্ছে আমাদের সহজাত পার্থক্যের মধ্যে পড়ছে। দেখে নাও, দৈহিক পার্থক্য বলতে কি বোঝায়। বলছে মুখের গঠন, উচ্চতা, ওজন, গলার স্বর, হাঁটা চলা সবকিছুর মধ্যে পার্থক্য দেখা যায়। তাহলে তুমি বলো তো, তোমার বাড়িতে কটা ভাই রয়েছে বলো? তোমরা তোমরা হচ্ছে দুটো ভাই, তোমার বাবা মা সেম। তুমি আমাকে উত্তর দাও, তোমার ওয়েট দেখবে 50 কিলো, তোমার ভাইয়ের ওয়েট হয়তো 30 কিলো। দুজনের ওয়েট কি সমান? একদম সমান না। কারণটা কি? কারণ এটা জন্মগত ভাবে পেয়ে থাকি আমরা। ঠিক আছে, এটা জন্মগত ভাবে পেয়ে থাকি। আবার দেখো মুখের গঠন, মুখের গঠন কিন্তু পরিবেশের মাধ্যমে চেঞ্জ হয় না, এটা আমরা জন্মসূত্রে পেয়ে থাকি, মুখের কাটিং। ঠিক আছে, তাহলে মুখের গঠন, উচ্চতা, হাইট, হাইটটাও কিন্তু আমরা জন্মসূত্রে পেয়ে থাকি। তাহলে এই সমস্ত গুলো কি, এগুলো হচ্ছে জন্মসূত্র বা সহজাত পার্থক্যের এক একটা বৈশিষ্ট্য। ওকে, চলো নেক্সট দেখো। নেক্সট 2 নাম্বার বলছে মানসিক পার্থক্য। মানসিক পার্থক্য কোনগুলো? যেমন বলছে বুদ্ধি, আগ্রহ, কল্পনা, বিচার করার ক্ষমতা, স্মৃতিশক্তি, এগুলো এগুলো সবই কিন্তু মেন্টাল অ্যাবিলিটি। কোনগুলো মেন্টাল অ্যাবিলিটি? বলছে বুদ্ধি, আগ্রহ, কল্পনা, বিচার করার ক্ষমতা, স্মৃতিশক্তি, এগুলো সবই কিন্তু আমাদের মানসিক ক্ষমতার মধ্যে পড়ছে। ওকে, টিচমিট অ্যাপটা ডিলিট হয়ে গেছে। ওকে ওকে, বোঝা গেল? তাহলে মানসিক ক্ষমতা, কারণ দেখো একটা ছেলে ক্লাসে যে ফার্স্ট বয় হয়, আর একটা ক্লাসে যে ছেলে রয়েছে, তাদের দুজনের স্মৃতিশক্তি এক না। আমার স্মৃতিশক্তি আর তোমার স্মৃতিশক্তি কি এক? কখনো এক না। তোমার বুদ্ধি আমার বুদ্ধি কি এক? কখনো এক না। তাহলে বুদ্ধি, আগ্রহ, কল্পনা, বিচার করার ক্ষমতা, স্মৃতিশক্তি, এগুলো কি, এগুলো একজন ব্যক্তিকে আরেকজন ব্যক্তির থেকে আলাদা করে তুলছে। এগুলোকে বলবো আমরা মানসিক পার্থক্য। তারপর চলে আসি মেজাজগত পার্থক্য। দেখো, বলছে কেউ অল্পতেই মেজাজ হারিয়ে ফেলে, আবার কেউ অনেক কিছুতেই শান্ত হয়ে থাকে। এগুলো সবই কিন্তু কি মেজাজগত পার্থক্যের মধ্যে পড়ে। যে একটু অল্পতে রেগে যায়, আবার কেউ অল্পতে কিন্তু রাগে না, এগুলো সবই কিন্তু মেজাজ। আর এগুলো প্রত্যেকটা কিন্তু আমরা জন্মসূত্রে পেয়ে থাকি। দেখো, কারো কোনো জায়গায় প্রবলেম আছে কিনা বলো। প্রাইমারি টেট 2024-কে উপলক্ষ করে বা প্রাইমারি টেট 2024-কে লক্ষ্য করে আমাদের কিন্তু প্রাইমারি বা এবং আপার প্রাইমারি ব্যাচ কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো তোমরা যারাই কিন্তু আমাদের ব্যাচে ক্লাস করতে চাইছো, এখানে যে কন্ট্যাক্ট নাম্বারটি দেখতে পাচ্ছ 96473000, নাম্বারটি নোট করে রাখো, 9647300217। এই নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু আমাদের সমস্ত ক্লাসগুলো তোমরা করতে পারবে। এখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, প্রত্যেকটা রাজ্যের প্রশ্ন প্র্যাকটিস করানো হচ্ছে, অল সাবজেক্টের অ্যানালাইসিস, টপিক ওয়াইজ ক্লাস তোমরা পেয়ে যাবে, রেগুলার লাইভ ক্লাস এবং রেকর্ড ক্লাস। রেগুলার লাইভ ক্লাস, রেকর্ড ক্লাস দুটোই পেয়ে যাবে। ক্লাসের পরে পরে পরেই থাকছে তোমাদের জন্য পিডিএফ, মক টেস্ট। এখানে কিন্তু তোমরা একবার অ্যাডমিশন নিলেই তোমরা কিন্তু প্রাইমারি এবং আপার প্রাইমারির জন্য সমস্ত ক্লাসগুলো করতে পারবে।
ক্লিয়ার হচ্ছে সবার? ওকে, চলো নেক্সট দেখো। নেক্সট বলছে একজন বিখ্যাত মনোবিদ রয়েছেন, তার নাম হচ্ছে উডশট। তো উডশট কি বলছে দেখো, উডশট বলছেন বংশগতি ও পরিবেশের গুণফল। বংশগতি এবং পরিবেশের গুণফল হলো কি ব্যক্তিত্ব। তিনি আরো বলেন ব্যক্তিত্ব পার্থক্যের পিছনে বংশগতি পরস্পর কিন্তু সমানভাবে দায়ী। তাহলে কি বংশগতি ও পরিবেশ কিন্তু সমানভাবে দায়ী রয়েছে। কে বলেছেন? এটা বলছেন আমাদের উডশট। উডশট বলছেন যে তাহলে ব্যক্তিগত পার্থক্য কিসের উপর নির্ভর করে? বংশগত পরিবেশ দুটোর উপরই কিন্তু নির্ভর করে। বোঝা গেল? চলো নেক্সট দেখো। নেক্সট বলা হয়েছে শ্রেণীকক্ষে ব্যক্তিগত পার্থক্যের তাৎপর্য। শ্রেণীকক্ষে ব্যক্তিগত পার্থক্যের তাৎপর্য কি কি রয়েছে দেখো। মনোবিদ ক্রো অ্যান্ড ক্রো বলেন, একজন বিখ্যাত মনোবিদ রয়েছেন যার নাম হচ্ছে ক্রো অ্যান্ড ক্রো, এটা মনে রেখো। তিনি বলছেন যদি কোনো শ্রেণীকক্ষে ব্যক্তিগত পার্থক্য দেখা যায় শিক্ষার্থীর মধ্যে, তাহলে সেক্ষেত্রে ব্যক্তিগতভাবে শিক্ষার্থীদেরকে শিক্ষা দিতে হবে, দলগতভাবে না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই পয়েন্টটা। কি বলছে দেখো, ধরো তোমার ক্লাসরুমে 50 জন স্টুডেন্ট রয়েছে। কেউ কেউ ধরো উচ্চ মেধাবী সম্পন্ন, কেউ কেউ নিম্ন মেধাবী সম্পন্ন, আর কেউ কেউ অ্যাভারেজ। তাহলে তুমি যদি সবাইকে একই রকম ভাবে পড়াও, তাহলে সবাই কি লাভবান হতে পারবে? নিশ্চয় পারবে না। যারা নিম্ন মেধাবী সম্পন্ন শিক্ষার্থী, তাদেরকে কথা মাথায় রেখে যদি পড়াও, যারা উচ্চ উচ্চ মেধাবী সম্পন্ন, তারা তো বোরিং ফিল করবে, তাই না? আবার যারা ধরো উচ্চ মেধাবী সম্পন্ন শিক্ষার্থী, তাদেরকে লক্ষ্য রেখে তুমি যদি পাঠদান করো, তাহলে যারা নিম্ন মেধাবী সম্পন্ন তারাও কিন্তু বোরিং ফিল করবে, কারণ তারা বুঝতে পারবে না। তাই বলা হয়েছে তোমার ক্লাসরুমে যদি শিক্ষার্থীদের মধ্যে ব্যক্তিগত পার্থক্য দেখা যায়, তাহলে তুমি একজন শিক্ষক হিসেবে অবশ্যই ইন্ডিভিজুয়ালি তাদেরকে শিক্ষা দেবে, প্রত্যেককে আলাদা আলাদা ভাবে পাঠদান করবে। এক্ষেত্রে কিন্তু দলগত ভাবে পাঠদান করবে না। এই পয়েন্টটা ভেরি ইম্পর্টেন্ট, মনে রেখো। বোঝা গেল সবার? বলো, কারো কোনো প্রবলেম আছে কিনা? সেম ক্লাসে কিভাবে আলাদা আলাদা করা যাবে? হ্যাঁ, অনেকটা টাফ, কিন্তু করতে হবে তোমাকে। এটা মনোবিজ্ঞান সম্মত তোমার পড়াতে হবে। প্রত্যেককে আলাদা আলাদা ভাবে তোমার মানে ই করতে হবে, কি বলতো, ফোকাস করতে হবে। প্রত্যেককে দেখো, যখন টিউশনই পড়ায় দেখবে একটা কথা ভালো বোঝো, তুমি যখন টিউশনই পড়াও, তখন দেখবে যে ছেলেটা অঙ্ক ভালো পারে না, তুমি তাকে কাছে ডেকে নিয়ে এসে তো বোঝাও, তাই না? যে না, তুমি তাকে সবার মতো করে বোর্ডে করে দাও। নিশ্চয় তুমি বলো তুই ঠিক আছে আমার কাছে আই, কোথায় বুঝতে পারিস নি বল। এই যে আলাদা আলাদা ভাবে পড়াচ্ছি, দেখো আমি যেমন ইন্ডিভিজুয়ালি পড়াচ্ছি, দেখো এখানে এখন মাত্র 50 জন ক্লাস করছে। ম্যাক্সিমাম জন কিন্তু প্রথমে বুঝতে পেরে যায়, আমি কি বোঝাতে চাইছি। দুই একজন হয়তো বুঝতে পারে না, সে বলে যে স্যার এই জায়গাটা বুঝতে পারলাম না, আমি কিন্তু আবার তাদেরকে পড়াচ্ছি। এই যে তোমাদেরকে আলাদাভাবে আমি সময় দিচ্ছি, এটা কি বলছে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। এইভাবে কিন্তু বাচ্চাদেরকে ক্লাসে পড়াতে হবে। বুঝতে পেরেছো? তারপর দেখো, তারপর নেক্সট পয়েন্টে দেখো, বলছে ব্যক্তিগত সম্ভাবনাগুলি সম্পর্কে তথ্য সংগ্রহ করা। একটা কথা মাথায় রেখো, যে ব্যক্তিগত পার্থক্যকে কেন মনে রাখবো, আমরা ইন্ডিভিজুয়াল ডিফারেন্সকে কেন প্রায়োরিটি দেব, তাই তো? কেন প্রায়োরিটি দেব? আমি বাচ্চাদেরকে কেন আলাদাভাবে পড়াবো, আমার কি দরকার, তাই তো? তাহলে এর তো নিশ্চয়ই কিছু কারণ আছে। সেই কারণগুলো কি কি একটু দেখে নাও। বলছি ব্যক্তিগত সম্ভাবনাগুলিকে সম্পর্কে সচেতন করা, জিনিসটা বোঝো, তাহলে বুঝতে পারবে। বলছে এর মাধ্যমে ব্যক্তির ক্ষমতা, আগ্রহ, প্রবণতা ইত্যাদি সম্পর্কে নির্ভুল তথ্য সংগ্রহ করা হয়। একটু ওয়েটে, হ্যাঁ আমি একটু জল খেয়ে নিই। চলো দেখো, বলছে ব্যক্তিগত সম্ভাবনাগুলি সম্পর্কে তথ্য সংগ্রহ করা।
এই পয়েন্টের মানে বোঝো। ধরো তোমার ক্লাসরুমে 50 জন শিক্ষার্থী রয়েছে, তো তুমি ধরো স্কুলে বললে যে প্রত্যেককে ফুটবল খেলতে হবে বা প্রত্যেকে ফুটবল খেলায় ফোকাস করতে হবে। এটা কি ঠিক? একদম না। কারণ আমার ফুটবল খেলতে ভালো লাগে না, আমার ক্রিকেট খেলতে ভালো লাগে, আমার ক্রিকেট খেলতে ভালো লাগে না, আমার হকি খেলতে ভালো লাগে। এরকম তো প্রত্যেকের নিজস্ব নিজস্ব তো কিছু প্রতিভা রয়েছে। তো একজন শিক্ষক হিসেবে তোমার দায়িত্ব হচ্ছে প্রত্যেকটা শিক্ষার্থীর যে আলাদা আলাদা প্রতিভা রয়েছে সেই প্রতিভাগুলোকে খুঁজে বের করা, এবং যার যেখানে প্রতিভা রয়েছে সেই সুপ্ত সম্ভাবনাগুলির বিকাশ সাধন করা হচ্ছে তোমার কাজ। যে ক্রিকেট খেলতে ভালোবাসে তাকে ক্রিকেট খেলার দিকে ফোকাস করাতে হবে, যে নাচতে ভালোবাসে তাকে নাচার দিকে ফোকাস করতে হবে, যে গাইতে ভালোবাসে তাকে গাওয়ার দিকেই ফোকাস করতে হবে। আমি যদি তাকে জোর করে যে কোনো দিকে ঠেলে দিই তাহলে সে কিন্তু সেই দিকে সফলতা পাবে না। তাই এখানে বলা হয়েছে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের প্রধান লক্ষ্য হচ্ছে প্রত্যেকটা শিক্ষার্থীর আলাদা আলাদা বেশ কিছু মানে স্পেশালিটি আছে, সেই স্পেশালিটি গুলোকে তোমাকে খুঁজে বের করে তার বিকাশ সাধন করতে হবে। প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট বলছি দেখো, দ্বিতীয় পয়েন্ট বলা হয়েছে ক্ষমতা অনুযায়ী দল গঠন করা। ক্ষমতা অনুযায়ী দল গঠন মানে বলছে সংগৃহীত তথ্যের ভিত্তিতে সমমানের শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন কাজকর্মের জন্য দল গঠন করা। জিনিসটা বোঝো। ধরো তোমার স্কুলে কোনো একটা প্রোগ্রাম হবে, ঠিক আছে, তোমার স্কুলে কোনো একটা প্রোগ্রাম হবে, তো তুমি সেই প্রোগ্রামে কিছু স্টুডেন্টের গ্রুপ করতে চাইছো। ধরো যে সমস্ত স্টুডেন্টরা অনেক ট্যালেন্টেড তাদেরকে সেইভাবে কঠিন মানের কাজ দেবে, যারা নিম্ন মেধা সম্পন্ন পড়াশোনা তেমন করে না তাদেরকে সেইভাবে কাজ দেবে। তাহলে আমি যদি তাদের মধ্যে ডিফারেন্সটা না জানি, কে কে এরকম স্টুডেন্ট, তার মধ্যে কি ক্যাপাবিলিটি রয়েছে বা অ্যাবিলিটি রয়েছে, এগুলো যদি আমি ভালো করে না জানি তাহলে কিন্তু আমি তাদেরকে সঠিকভাবে কাজ দিতে পারবো না বা আমি তাদেরকে সঠিকভাবে গ্রুপ করতে পারবো না। তাই ইন্ডিভিজুয়াল ডিফারেন্স করা মেন লক্ষ্য হচ্ছে তাদের ক্ষমতা অনুযায়ী দল গঠন করা। এটা পয়েন্ট। 3 নাম্বার কি বলছে দেখো, পাঠ্যক্রমের সঙ্গে সঙ্গতি বিধান। শিক্ষার্থীদের মধ্যে ব্যক্তিগত পার্থক্যকে পূরণ করার জন্য পাঠ্যক্রম হবে নমনীয় ও বৈচিত্র্যপূর্ণ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে এখানে ইম্পর্টেন্ট একটা পয়েন্ট মনে রেখো, পাঠ্যক্রম কেমন হবে? পাঠ্যক্রম হবে নমনীয় ও বৈচিত্র্যপূর্ণ। এই ইম্পর্টেন্ট লাইন এটা। তাহলে শিক্ষার্থীর ব্যক্তিগত পার্থক্যকে মানে পূরণ করার জন্য বা ব্যক্তিগত পার্থক্যর চাহিদাকে পূরণ করার জন্য শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের পাঠ্যক্রম কেমন হবে? শ্রেণীকক্ষে শিক্ষার্থীর পাঠ্যক্রম হবে নমনীয় ও বৈচিত্র্যময়। নমনীয় মানে কি? নমনীয় মানে ফ্লেক্সিবল, যেটাকে চেঞ্জ করা যাবে, বৈচিত্র্যময়। আর পুঁথিগত পাঠ্যক্রমের সঙ্গে থাকবে বিভিন্ন ধরনের সহ পাঠ্যক্রমিক কার্যকরী। শুধুমাত্র পুঁথিগত জ্ঞান অর্জন করলে হবে না, তাদেরকে খেলাধুলা নাচ গান প্রত্যেকটা জিনিসে অংশগ্রহণ করাতে হবে। এগুলো কি বলছে? পাঠ্যক্রমের সঙ্গে সঙ্গতি বিধান। তারপর নেক্সট দেখো, নেক্সট বলছে শিক্ষণ পদ্ধতির ব্যবহার। শিক্ষণ পদ্ধতির কি ব্যবহার রয়েছে দেখো, শিক্ষার্থীদের ব্যক্তিগত পার্থক্য অনুযায়ী শিক্ষণ পদ্ধতি, শিক্ষা সহায়ক উপকরণ ইত্যাদি ব্যবহার করতে হবে। কেন? দেখো, ধরো তোমার ক্লাসরুমে কিছু স্টুডেন্ট রয়েছে কানে শুনতে পায় না, ঠিক আছে, তোমার স্টুডেন্ট কিছু রয়েছে যারা কানে শুনতে পায় না, আবার কিছু স্টুডেন্ট রয়েছে যারা ধরো মানে মুখে কথা বলতে পারে না, আবার কিছু স্টুডেন্ট রয়েছে যারা চোখে দেখতে পায় না। তুমি যদি সবাইকে ব্রেল পদ্ধতিতে পড়াও সবার কি উপকার হবে? আমাকে বলো, হবে কি? নিশ্চয় হবে না। বা আবার তুমি যদি সবাইকে একটা নর্মাল যেভাবে পড়াই সেভাবে পড়াও, উপকার হবে কি? হবে না। তাহলে প্রত্যেকটা শিক্ষার্থী আলাদা আলাদা চাহিদা, কেউ চোখে কম দেখে, কেউ কানে কম শোনে, কেউ কথা বলতে পারে না। তাহলে প্রত্যেকের জন্য আলাদা আলাদা তোমাকে প্ল্যানিং করতে হবে এবং তাদের উপযুক্ত যে সমস্ত এলটিএম গুলো রয়েছে সেই এলটিএম গুলোকে ব্যবহার করতে হবে, যাতে প্রত্যেকটা শিক্ষার্থী সমানভাবে শিক্ষার সুযোগ পায়, যে কেউ কোনোভাবে যাতে শিক্ষা থেকে বঞ্চিত না হয়। এই পয়েন্টটাও কিন্তু দেখা হয়েছে কোথায়? মানে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের ক্ষেত্রে। ওকে, দেখো কারো কোনো জায়গায় প্রবলেম বলো। সবার ক্লিয়ার হচ্ছে? কোনো জায়গায় প্রবলেম কোনো কোনো পয়েন্টে? ওকে, তারপর নেক্সট দেখো,
নেক্সট বলছে ব্যক্তিগত শিক্ষণ পদ্ধতি ব্যবহারে বিশেষ গুরুত্ব দান। কি বলছে দেখো, ব্যক্তিগত পার্থক্যের চাহিদা মেটাবার জন্য শ্রেণীকক্ষের শিক্ষক ব্যক্তিকেন্দ্রিক শিক্ষণ পদ্ধতি ব্যবহার করবেন। ব্যক্তিকেন্দ্রিক মানে কি, প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য ইন্ডিভিজুয়ালি পার্সোনাল মানে আলাদা আলাদা ভাবে শিক্ষণ পদ্ধতি অ্যাপ্লাই করাকে বলছে ব্যক্তিগত শিক্ষণ পদ্ধতি। যেমন নাম কি, ব্যক্তিগত শিক্ষণ পদ্ধতির নাম হচ্ছে, যেমন হচ্ছে তোমার ডাল্টন পরিকল্পনা, তারপর হচ্ছে কি উইনেটকা পরিকল্পনা, প্রজেক্ট পদ্ধতি, প্রোগ্রাম পদ্ধতি, এগুলোকে কি বলা হয়, ব্যক্তিগত পদ্ধতি। বোঝা গেল? তাহলে শ্রেণীকক্ষে যখন আমি শিক্ষার্থীদের শিক্ষা দেব, তাদের ব্যক্তিগত চাহিদাগুলিকে পরিপূরণ করতে চাইবো, তখন আমাকে অবশ্যই ব্যক্তিকেন্দ্রিক শিক্ষণ পদ্ধতি ফলো করতে হবে। ওকে, কয়েকটা ব্যক্তিকেন্দ্রিক শিক্ষণ পদ্ধতির নাম হচ্ছে ডাল্টন পরিকল্পনা, উইনেটকা পরিকল্পনা, প্রজেক্ট পদ্ধতি, প্রোগ্রাম পদ্ধতি, এইগুলো এগুলো সবই কিন্তু আমাদের ব্যক্তিগত পার্থক্যকে পূরণ করে। নেক্সট দেখো, নেক্সট বলছে ব্যক্তিগত মানে পাঠদানে বিভিন্ন কৌশল। এখানে পাঠদানে হবে, ঠিক আছে, এখানে পর্দানে হয়ে গেছে, এটা হবে পাঠদানে। বলছে ব্যক্তিগত পাঠদানে বিভিন্ন কৌশল, কি কি কৌশল অবলম্বন করতে হবে। এক নাম্বার দেখো, শিক্ষক পাঠদানকালে প্রতিটি শিক্ষার্থীর উপর নজর দেবেন। বোঝা গেল? তাহলে তুমি যখন শ্রেণীকক্ষে পাঠদান করবে, প্রত্যেকটা শিক্ষার্থীকে সমানভাবে তোমাকে নজর দিতে হবে। কোন শিক্ষার্থী কোথায় বুঝতে প্রবলেম হচ্ছে, কোন শিক্ষার্থী কতটা বুঝতে পেরেছে, তার কিভাবে ডেভেলপ করা সম্ভব, প্রত্যেকটা জিনিসকে ভালোভাবে কিন্তু নখদর্পণে রাখতে হবে। দুই নাম্বার বলছে শ্রেণীকক্ষে ছাত্র সংখ্যা যতটা সম্ভব হ্রাস করতে হবে এবং টিউটোরিয়ালের সংখ্যা কিন্তু বৃদ্ধি করতে হবে। মানে একটা শ্রেণীকক্ষে একজন টিচার, একটা টিচার সমান কত, 30 জন স্টুডেন্ট, কিন্তু চেষ্টা করতে হবে 30 থেকে 40 জন রাখা। কখনো আমি সেখানে 50 জন বা 60 জন রাখবো না, তাহলে আমি কিন্তু প্রত্যেকের ওপর কিন্তু ফোকাস করতে পারবো না। বোঝা গেল? তাই যতটা সম্ভব শ্রেণীকক্ষে শিক্ষার্থীর পরিমাণ কম করতে হবে এবং টিউটোরিয়াল যেটা রয়েছে ক্লাসের পরিমাণটা বৃদ্ধি করতে হবে। এটা হচ্ছে মেন পয়েন্ট। নেক্সট দেখো, নেক্সট বলছে শ্রেণীকক্ষে পাঠদানের সময় শিক্ষক মহাশয় প্রত্যেকটা শিক্ষার্থীর ব্যক্তিগত পার্থক্যের উপর নজর দেবেন এবং ব্যক্তিগত পার্থক্যের উপর নজর দিয়ে তিনি পাঠ পরিকল্পনা এবং পাঠ পদ্ধতি নির্বাচন করবেন। একই জিনিস বারবার আমি বলছি যে প্রত্যেকটা শিক্ষার্থীকে আলাদা আলাদা ভাবে ফোকাস করতে হবে এবং প্রত্যেকের চাহিদা অনুযায়ী আলাদা আলাদা ভাবে লেসন প্ল্যান বানাতে হবে, এলটিএম ব্যবহার করতে হবে, যাতে প্রত্যেকটা শিক্ষার্থী সঠিকভাবে সমান সুযোগ পায় শিক্ষা ক্ষেত্রে। ওকে, বলো এই পেজটা কারো প্রবলেম? ভালো করে দেখো, এই পয়েন্টে কোন জায়গায় প্রবলেম রয়েছে কারোর? টিউটোরিয়াল মানে কি, টিউটোরিয়াল মানে যে ক্লাসের পরিমাণ, ক্লাস, ঠিক আছে, ক্লাসের পরিমাণটাকে বাড়াতে হবে। টিউটোরিয়াল মানে ক্লাসের পরিমাণ বাড়াতে হবে। বুঝতে পেরেছো? ওকে, চলো নেক্সট দেখো। কারণ নেক্সট দেখো, শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের পাঠদানের সময় তিনি বিভিন্ন শিক্ষণ কৌশলের সঙ্গে সঙ্গে শিক্ষা সহায়ক উপকরণ ব্যবহার করবেন। যেটা আমি এর আগে বললাম যে শ্রেণীকক্ষে যখন তুমি পাঠদান করবে, অবশ্যই তুমি শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী বিভিন্ন ধরনের এলটিএম ব্যবহার করবে। অন্ধদের জন্য যে ধরনের এলটিএম তাদের জন্য সেরকম, যারা কানে কম শুনতে পায় তাদের জন্য আলাদা রকম, বুঝতে পারছো, যারা প্রতিবন্ধী অন্যান্য ভাবে প্রতিবন্ধী রয়েছে তাদের জন্য আলাদা রকম, যার যেটা প্রয়োজন তোমাকে শিক্ষক হিসাবে সেইগুলোকেই কিন্তু ব্যবহার করতে হবে। এটাই বলা হয়েছে, বুঝতে পেরেছো? পুরো থিওরিটা কমপ্লিট, এবার আমাদের এমসিকিউ। ঠিক আছে, আজকে এমসিকিউ গুলো করাবো না, কারণ এমসিকিউটা তোমাদেরকে আমি পিডিএফটা দিয়ে দেবো, তোমরা মক টেস্ট দেবে। ঠিক আছে, পিডিএফটা মক টেস্ট দেবে, তারপর আমি কালকে করিয়ে দেবো এমসিকিউ গুলো। বলো।
প্রাইমারি টেট 2024কে উপলক্ষ করে বা প্রাইমারি টেট 2024কে লক্ষ্য করে আমাদের কিন্তু প্রাইমারি বা এবং আপার প্রাইমারি ব্যাচ কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো তোমরা যারাই কিন্তু আমাদের ব্যাচে ক্লাস করতে চাইছো, এখানে যে কন্ট্যাক্ট নাম্বারটি দেখতে পাচ্ছ 96473000, নাম্বারটি নোট করে রাখো, 9647300217। এই নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু আমাদের সমস্ত ক্লাসগুলো তোমরা করতে পারবে। এখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, প্রত্যেকটা রাজ্যের প্রশ্ন প্র্যাকটিস করানো হচ্ছে, অল সাবজেক্টের অ্যানালাইসিস, টপিক ওয়াইজ ক্লাস। তোমরা পেয়ে যাবে রেগুলার লাইভ ক্লাস এবং রেকর্ড ক্লাস। রেগুলার লাইভ ক্লাস, রেকর্ড ক্লাস দুটোই পেয়ে যাবে। ক্লাসের পরেই থাকছে তোমাদের জন্য পিডিএফ, মক টেস্ট। এখানে কিন্তু তোমরা একবার অ্যাডমিশন নিলেই তোমরা কিন্তু প্রাইমারি এবং আপার প্রাইমারির জন্য সমস্ত ক্লাসগুলো করতে পারবে। ফিজ